আবারও ইসরায়েলি দখলদারিত্ব দীর্ঘায়িত করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি হিজবুল্লাহর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হিজবুল্লাহর হুমকির পরও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এবার ট্রাম্পের হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার। এদিকে মস্কো সহ 13টি এলাকায় ড্রোন হামলা ইউক্রেনের। আরো জানিয়ে দিব। এবার রাশিয়ায় উত্তর কোরিয়ার 4000 সেনা হতাহত, দাবি পশ্চিমা কর্মকর্তাদের। এদিকে 15,000 নতুন সদস্য যুক্ত হয়েছেন হামাসে। এবার কিয়েভে রুশ বাহিনীর হামলা, নিহত অন্তত 3 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে পারস্য উপসাগরে চালানো নৌমহড়ায় বহির্শক্তিগুলোকে হুঁশিয়ারি দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও ইসরায়েলি দখলদারিত্ব দীর্ঘায়িত করার বিরুদ্ধে করা হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে, দক্ষিণ লেবানন থেকে দখলদার বাহিনী প্রত্যাহারে ইসরায়েল দেরি করলে আরব এ দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন বলে গণ্য করা হবে। বৃহস্পতিবার হিজবুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত 60 দিনের বাইরেও লেবাননে তাদের সেনাদের আরো 30 দিন রাখার জন্য আমেরিকার কাছে লবিং করছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ বলছে, 60 দিনের সময়সীমা লঙ্ঘন করলে তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন হবে এবং লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত বলে ধরে নেওয়া হবে। 2023 সালের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর হিজবুল্লাহ আন্দোলন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন এবং লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর 2024 সালের 27 নভেম্বর ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়। চুক্তি অনুসারে ইসরায়েলকে অধিকৃত শহরগুলো থেকে তার বাহিনী প্রত্যাহার করে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য 60 দিন সময় দেওয়া হয়েছিল, যা 26 জানুয়ারি শেষ হবে। দখলদার বাহিনী প্রত্যাহারে 60 দিনের সময়সীমা ঠিক রাখার জন্য যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধানকারী পক্ষগুলোকে চাপ দিতে হিজবুল্লাহ আন্দোলন লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, সূত্র পার্স টুডে। এদিকে হিজবুল্লাহর হুমকির পরও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ঘোষণা করেছেন, ইসরায়েল নির্ধারিত 60 দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হিজবুল্লাহর হুমকির পরও নিজেদের সিদ্ধান্তে অটল ইসরায়েল। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। গত 27 নভেম্বর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবাননের সব অবস্থান লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে হিজবুল্লাহর সদস্যদের লিটানি নদীর উপরে সরে যেতে হবে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আইডিএফ এর প্রত্যাহার প্রক্রিয়া শর্ত সাপেক্ষ। বিবৃতিতে উল্লেখ করা হয়, লেবানন এবং হিজবুল্লাহর উপর চুক্তির যে শর্তসমূহ রয়েছে তা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। নেতানিয়াহু বলেন, লেবানন এখনো তার দায়িত্ব পুরোপুরি পালন করেনি, তাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কাজ চালিয়ে যাব। নির্ধারিত 60 দিনের সময়সীমা রোববার 26 জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তিনি ইঙ্গিত দিয়েছেন এটি আরো দীর্ঘায়িত হতে পারে। এবার ট্রাম্পের হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হুমকির মধ্যে ইউক্রেনের কয়েকটি শহর লক্ষ্য করে অন্তত 99টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টা আক্রমণ করেছে কিয়েভ। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি মস্কো ও কিয়েভ। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেখা দিয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা। এমনটি হলে নিরাপত্তা নিশ্চিতে 2 লাখ ইউরোপীয় শান্তিরক্ষীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গেল মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোস শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার যে কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন। এদিকে মস্কো সহ 13টি এলাকায় ড্রোন হামলা ইউক্রেনের। রাজধানী মস্কো সহ রাশিয়ার 13টি অঞ্চলে ড্রোন হামলা চালানো হয়েছে। একই ধরনের হামলা হয় ইউক্রেনেও। এতে সেখানে এক নারী সহ 3 জন বেসামরিক ব্যক্তি নিহত হন। বৃহস্পতিবার দিবাগত রাতে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা এবং ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার এসব তথ্য জানিয়েছে। মস্কো দাবি করেছে যে 121টি ড্রোন ভূপাতিত করে তারা কিয়েভের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে মস্কো অঞ্চলে 6টি এবং রাজধানী শহরে একটি রয়েছে। ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার অঞ্চল কুরস্কেও। মস্কোর দক্ষিণ পূর্ব অঞ্চলীয় এলাকা রিয়াজানে 20টি ড্রোন পাঠানো হয়েছিল। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা কিছু ভিডিওতে লোকজনকে দাবি করতে শোনা যায় সেখানে একটি তেলের মজুতগার এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এবার রাশিয়ায় উত্তর কোরিয়ার 4000 সেনা হতাহত, দাবি পশ্চিমা কর্মকর্তাদের। রাশিয়ার কুরস্কে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত 4000 সেনা হতাহত হয়েছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা। এর মধ্যে মাত্র 3 মাসের লড়াইয়ে দেশটির প্রায় 1000 সেনা নিহত হয়েছে বলেও তারা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যুদ্ধ করতে উত্তর কোরিয়ার 11,000 সেনা রাশিয়ায় আসে, যার মধ্যে 40% সেনা ইতিমধ্যে ইউক্রেনের সেনাদের হাতে নিহত, আহত কিংবা আটক হয়েছে। সাবেক ব্রিটিশ সেনাবাহিনীর ট্যাঙ্ক কমান্ডার কর্নেল হামিশ ডি গর্টন বলেন, কিম জং উনের সেনারা খুব একটি প্রশিক্ষিত নয়, তাদেরকে জেনে বুঝে ইউক্রেনের কামানের সামনে ফেলে দেওয়া হয়েছে। তাছাড়া রাশিয়ান অফিসাররা তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়, বিশেষ করে ইউক্রেনীয় ড্রোনের সহজ নিশানায় পরিণত হচ্ছে তারা। এদিকে 15,000 নতুন সদস্য যুক্ত হয়েছেন হামাসে। ইসরায়েলের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে নতুন করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরো 10 থেকে 15,000 যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসের 2 জন সদস্য এ তথ্য জানিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হামাসের এসব যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে 10 থেকে 15,000-এর মতো হামাস যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি এ অনুমান বিষয়ে আগে কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। 15 মাস ধরে লড়াইয়ের পর রোববার থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এই সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ও মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সরকার মার্কিন গোয়েন্দা তথ্যের হালনাগাদ বিষয়ে অবগত। সূত্রগুলো বলছেন, হামাস নতুন সদস্য নিয়োগ দিতে সক্ষম হলেও এসব সদস্যের অধিকাংশই তরুণ ও প্রশিক্ষণবিহীন। এবার কিয়েভে রুশ বাহিনীর হামলা, নিহত অন্তত 3 জন। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী, এতে অন্তত 3 জন নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, কেন্দ্রীয় কিয়েভ অঞ্চলে রাতভর হামলা চালানো হয়েছে। হামলার কারণে ড্রোনে ধ্বংসাবশেষ পড়ে এক নারী এবং 2 জন পুরুষ নিহত হয়েছে। এছাড়া হামলায় একটি আবাসিক ভবন, 8টি বাড়ি, বাণিজ্যিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে রুশ কর্তৃপক্ষ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের ছোড়া 121টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা 13টি রুশ অঞ্চলে ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকা আছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানীর আশেপাশে বেশ কয়েকটি জায়গায় ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এরপরেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে পারস্য উপসাগরে চালানো নৌমহড়ায় বহিঃশক্তিগুলোকে হুঁশিয়ারি দিল ইরান। দক্ষিণ ইরানের বুশেহর ও খুজিস্তান প্রদেশে পানির সীমায় বিস্তৃত নৌমহড়া চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী
বা আইআরজিসির নৌবাহিনী। শুক্রবার এই বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির উপস্থিতিতে পারস্য উপসাগরের উত্তর ও মধ্য অংশে এই মহড়া চালানো হয়। এই সম্পর্কে অ্যাডমিরাল তাংসিরি সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠানো এবং পারস্য উপসাগরে নিরাপত্তা প্রতিষ্ঠা করা এই মহড়া চালানোর প্রধান উদ্দেশ্য। আইআরজিসির নৌ কমান্ডার বলেন, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো সহ স্পর্শকাতর পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এবং যে কোনো হুমকির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব। অ্যাডমিরাল তাংসিরি আরো বলেন, এই মহড়ার আরো একটি বার্তা থাকবে বহির্শক্তিগুলোর প্রতি। তাদেরকে একথা জানান দেওয়া উদ্দেশ্য যে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করে এবং তারা এই স্পর্শকাতর অঞ্চলে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না। তিনি শক্ত হাতে শত্রুর সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার প্রত্যয় জানান।